এনআইএ তদন্তের বিরোধিতায় সুপ্রিম কোর্টে রাজ্যের পক্ষ থেকে মামলা করা হয়েছিল, যে মামলায় সর্বোচ্চ আদালত এখনই কোনো হস্তক্ষেপ করল না। মামলা ফেরত পাঠানো হলো কলকাতা হাইকোর্টে। গত 28শে জানুয়ারি এনআইএ তদন্তের সিদ্ধান্ত নিয়েছিল বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় কেন্দ্র, এবং সেই এনআইএ তদন্তের বিরোধিতা করে রাজ্যের পক্ষ থেকে মামলা করা হয়েছিল। সেই মামলায় ফেরানো হলো কলকাতা হাইকোর্টে। এর পরবর্তী যাবতীয় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টে নেবে, এমনটাই আজকে জানিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। এপ্রিল মাসে মুর্শিদাবাদে যে অশান্তির ঘটনা ঘটেছিল, তখন সুপ্রিম কোর্ট কিন্তু কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল যে যদি কেন্দ্র চায় তাহলে তারা এনআইএ তদন্ত দিতে পারে, কিন্তু সেই সময় কেন্দ্র কেন চুপ করেছিল? আর অতি সম্প্রতি বেলডাঙ্গায় যে অশান্তির ঘটনা ঘটেছে তাতে ইউএপিএ ধারা দিয়ে দিয়েছে এনআইএ। উপযুক্ত যে তথ্য প্রমাণ রয়েছে তার সপক্ষে কি যুক্তি এনআইএ এর কাছে রয়েছে তা কিন্তু তাদেরকে এরপরে কলকাতা হাইকোর্টে জানাতে হবে। উপযুক্ত তথ্য প্রমাণ খতিয়ে না দেখে এত দ্রুত এনআইএ তদন্তের নির্দেশ কিভাবে কেন্দ্র দিয়ে দিল, এই প্রশ্ন কিন্তু আজকে আদালতে উঠেছে। সমস্ত আবেগের বহিঃপ্রকাশই দেশের অর্থনীতিকে ভাঙার জন্য হয় না, মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি। 2025-এর এপ্রিলে মুর্শিদাবাদে এই ধরনের ঘটনা ঘটার সময় আমরা দেখেছি কেন্দ্র তখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চুপ ছিল। এখানে তারা সব নথি না দেখেই এনআইএ তদন্ত নিয়ে সিদ্ধান্ত নিয়ে নিল, এমনটাই মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচির। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সৌভিক, অর্থাৎ এপ্রিল মাসে যে মুর্শিদাবাদে অশান্তির ঘটনা ঘটেছিল সেই সময় কেন্দ্রের যে ভূমিকা, আর এই সদ্য বেলডাঙ্গায় যে অশান্তির ঘটনা ঘটলো তাতে এত দ্রুত কেন্দ্রের এনআইএ তদন্তের সিদ্ধান্ত নিয়ে নেওয়া, কোথাও এটা আজকে সমালোচিত হয়েছে সুপ্রিম কোর্টে। দেখো, একেবারেই এখানে কিন্তু একেবারে গোটা তদন্তের ক্ষেত্রে একেবারে প্রাথমিক পর্যায়ে এই যে এনআইএ এর তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হলো, দুটো যে এটা একেবারে কার্যত একটা দেশদ্রোহিতার মতো ঘটনা, এবং যে ঘটনার ফলে দেশের অর্থনীতি বিপর্যস্ত হতে পারে, সেই সিদ্ধান্তটা বা এই ধরনের একটা পর্যবেক্ষণই কিন্তু সুপ্রিম কোর্টের কাছে সমালোচিত হয়েছে। এবং মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচির মন্তব্য হচ্ছে যে সমস্ত আবেগের বহিঃপ্রকাশই সেটাকে যে একেবারে দেশের অর্থনীতিকে ভেঙে ফেলার জন্য বা দেশের অর্থনীতির বিরুদ্ধে যাচ্ছে এমনটা কিন্তু নয়। এবং তার পাশাপাশি মাননীয় বিচারপতিদের বক্তব্য হচ্ছে, যখন গত বছরের এপ্রিল মাসে এই মুর্শিদাবাদে এই একই ধরনের ঘটনা ঘটেছিল, সেই সময় সুপ্রিম কোর্টের সেই সময় কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরা তারা কিন্তু বারবার কেন্দ্রীয় সরকারকে জিজ্ঞাসা করেছিলেন, প্রশ্ন করেছিলেন যে এনআইএ এর বিষয়ে বা এনআইএ তদন্তের বিষয়ে তাদের অবস্থান কি, কেন্দ্রীয় সরকার কি করতে চাইছেন, তারা কি এই ঘটনার সঙ্গে এনআইএ কে যুক্ত করতে চাইছেন নাকি তারা চাইছেন না। সেই প্রশ্ন বারবার কেন্দ্রীয় যারা আইনজীবী ছিলেন, কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সংস্থার সেই আইনজীবীদের কাছে করেছিলেন, কিন্তু দীর্ঘদিন এই উত্তর চেয়েও সেই অবস্থান কিন্তু কার্যত এনআইএ বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে স্পষ্ট করা সম্ভব হয়নি। ফলে এখানেই বিচারপতি জয়মাল্য বাগচির প্রশ্ন হচ্ছে যে একই ধরনের ঘটনার ক্ষেত্রে এক জায়গায় দেখা যাচ্ছে যে এনআইএ তারা কিন্তু অত্যন্ত সক্রিয়, এবং এক জায়গায় দেখা যাচ্ছে যে এনআইএ তরফ থেকে তারা কিন্তু অত্যন্ত নিষ্ক্রিয়। ফলে এই একই ধরনের ঘটনা যদি ঘটে থাকে সেক্ষেত্রে কেন এই এনআইএ দুরকম অবস্থান, সেটা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। তার পাশাপাশি তারা বলছেন যে এই ঘটনার ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে কোন রকম কার্যত যে ডকুমেন্টগুলো ছিল, যা প্রমাণ ছিল, নথি ছিল, এই সমস্ত কিছু খতিয়ে না দেখে তার আগেই যে একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করা হচ্ছে, এই বিষয়টা নিয়েই কিন্তু সুপ্রিম কোর্ট আজকে প্রশ্ন তুলেছে। ফলে বুঝতে পারছো যে কলকাতা হাইকোর্টের যে রায় ছিল তার উপরে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ না করলেও কলকাতায় মহামান্য বিচারপতিদের এই যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ কিন্তু কেন্দ্রীয় সংস্থার পক্ষে অত্যন্ত অস্বস্তির। তার কারণ যখন একই ঘটনা ঘটছে এবং সেই মুর্শিদাবাদেই ঘটছে, সেই মুর্শিদাবাদের ঘটনার ক্ষেত্রে একটা জায়গায় এনআইএ কে বারবার বলতে হচ্ছে বা কেন্দ্রীয় সরকারকে বারবার বলতে হচ্ছে যে তারা কি করতে চান, তারা এই ঘটনার ক্ষেত্রে আদৌ এনআইএ কে ইনভলভ করতে চান কিনা, সেই প্রশ্নের উত্তর কলকাতা হাইকোর্ট পাচ্ছে না। আরেকটা ঘটনার ক্ষেত্রে, সমান ধরনের ঘটনার ক্ষেত্রে সেখানে এনআইএ কে দ্রুত এনগেজ করে দেওয়া হচ্ছে। ফলে এই ধরনের যে বিচারিতা, সেই প্রশ্নটা সুপ্রিম কোর্ট আজকে মূল তার পর্যবেক্ষণ রেখেছেন। এবং তার পাশাপাশি তারা কিন্তু বলেছেন যে একেবারে প্রাথমিক পর্যায়ে এই ধরনের একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যে বেলডাঙ্গায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনার মাধ্যমে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে এবং সেখানে দেশদ্রোহিতার মতো আইন প্রণয়ন করা হয়েছে বা বলবৎ করা হয়েছে, সেটা নিয়েও কিন্তু আজকে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে। সুস্মিতা, সৌভিক, ধন্যবাদ।
অন্যদিকে সরকারি অনুষ্ঠানে বাধ্যতামূলক করা হচ্ছে বন্দে মাতরমের প্রথম 6টি স্তবক। বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, আর ইতিমধ্যে তার সব রাজ্য সরকারকে পাঠানো হয়েছে। জনগণ মনর আগে বন্দে মাতরম সঙ্গীতের সরকারি সংস্করণ সমবেতভাবে গাওয়া বাধ্যতামূলক। 3 মিনিট 10 সেকেন্ডের প্রথম 6টি স্তবক গাওয়া বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ইতিমধ্যেই তারা বিজ্ঞপ্তি জারি করেছে, যার সমস্ত রাজ্যের সরকারকে পাঠানো হয়েছে। কোন কোন ক্ষেত্রে তা গাওয়া হবে তার তালিকাও ইতিমধ্যেই দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতীয় পতাকা উত্তোলন, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় কোরাসে বন্দে মাতরম গাওয়া যাবে। রাষ্ট্রপতির কোনো সরকারি বা জনসাধারণের অনুষ্ঠানেও গাওয়া যাবে বন্দে মাতরম। মন্ত্রীদের উপস্থিতিতে তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানেও উপযুক্ত মর্যাদায় বন্দে মাতরমের প্রথম 6টি স্তবক গাওয়া যেতে পারে। বন্দে মাতরম নিয়ে আজকে যখন বিজ্ঞপ্তি জারি হচ্ছে, এই বন্দে মাতরম নিয়ে পার্লামেন্টে আপত্তি হয়েছিল কেন? এই বন্দে মাতরম নিয়ে তো আপত্তি বিজেপির দেখা গিয়েছিল সবচাইতে বেশি। এই বন্দে মাতরম লিখেছেন একজন বঙ্গের সন্তান, জয় হিন্দ স্লোগানও দিয়েছেন একজন বঙ্গের সন্তান, এবং দেশের জাতীয় সঙ্গীত জনগণ মন সেটাও দিয়েছেন একজন বঙ্গের সন্তান। তো যে বঙ্গের সন্তানদের দেওয়া বিভিন্ন রকমের জাতীয় ধ্বনি, জাতীয় স্লোগান, জাতীয় সঙ্গীত ইত্যাদি নিয়ে আজকে গোটা ভারতবর্ষ আজকে উঠে দাঁড়াচ্ছে, শ্রদ্ধা জ্ঞাপন করছে, সেই বঙ্গবাসীকে আপনারা অসম্মান করছেন, সেই বাংলার মানুষকে আপনারা অন্য রাজ্যে গেলে বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছেন। ফলে বন্দে মাতরম বলার মাধ্যমে একদিকে আপনারা দেখাতে চাইছেন আপনারা কত বড় দেশভক্ত, কিন্তু সেই বন্দে মাতরমের স্রষ্টা যারা, জয় হিন্দের স্রষ্টা যারা, জনগণমন স্রষ্টা যারা, সেই জাতিটাকে পেষণ করছেন গোটা ভারতবর্ষের মাটিতে বিদেশি তকমা দিয়ে এসআইআর এর লম্বা লাইনে দাঁড় করিয়ে। ফলে জুতো মেরে গরুদান করে কোনো লাভ নেই। বন্দে মাতরমের তো বিরোধিতা সরাসরি করতে পারছে না, ঘুরিয়ে বিরোধিতা করার এটা একটা রাস্তা নিয়েছে তৃণমূল। কোথায় বন্দে মাতরম আর তার সাথে এরা তুলনা করছে এসআইআর, তার সাথে তুলনা করছে বিভিন্ন প্রকল্পের টাকা পয়সার ব্যাপার। অর্থাৎ ধান্দা ছাড়া তৃণমূল কংগ্রেস আর কিচ্ছু বোঝে না। যে কারণের জন্য বন্দে মাতরমের মর্যাদা তো ওরা প্রথমেই নষ্ট করে দিল এসআইআর এর সাথে বন্দে মাতরমের তুলনা করে। এসআইআর এর সাথে বন্দে মাতরমের যে স্বাধীনতার সেই জয়গানকে পুরোপুরি নস্যাৎ করে দিল, বঙ্কিমচন্দ্রকে অপমান করলো বলে আমরা মনে করি। অতএব সেই কারণে ভবি ভোলবার নয়, যাই কিছু হোক, ওই ঘুরে ফিরে এসআইআর এর ব্যথা তৃণমূলের বুকে বারবার বাজছে। কারণ ওই এসআইআরই তৃণমূলের হৃদকম্পন করিয়ে দিয়েছে, আর হার্ট অ্যাটাকের মূল কারণ হবে এসআইআর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।